আসসালামু আলাইকুম। যারা অনর্গল ইংরেজিতে কথা বলার স্বপ্ন দেখেন, তাদের জন্য এই ধারাবাহিক ভিডিওগুলো। আজ শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্সের ধারাবাহিক ৩ নং ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব উইল বি ব্যবহার করে কিভাবে ভবিষ্যৎ পরিচয় দিতে হয় এবং চলমান ভবিষ্যৎকাল সঠিকভাবে ব্যবহার করতে হয়। এই কোর্সটিতে ধাপে ধাপে মোট 50টি ক্লাস সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। প্রতিটি ক্লাস এমনভাবে সাজানো হয়েছে যাতে একেবারে নতুনরাও সহজে বুঝতে পারেন। 50টি ক্লাস সম্পন্ন করলে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন এবং যে কোনো সাধারণ ইংরেজি বই পড়তে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, লেসন 3 লেসন 3 মধ্যে আলোচনা করা হয়েছে উইল ভি এর ব্যবহার। উইল ভি আপনি কিভাবে ব্যবহার করবেন। ভবিষ্যৎ পরিচয়, পেশা, অবস্থান এবং চলমান ভবিষ্যৎকাল বোঝাতে উইল ভি ব্যবহার হয়। সব সাবজেক্টের ক্ষেত্রে উইল ভি ব্যবহৃত হয়। এখানে একটা কথা বলে দেই, আপনার ওল্ড ইংলিশ, পুরাতন ইংলিশে আই এবং উইয়ের পরে শেল ব্যবহার হতো, কিন্তু এই মডার্ন ইংলিশে আপনার সব সাবজেক্টের ক্ষেত্রেই উইল বি ব্যবহার হয়। খেয়াল করেন, নাম বা পরিচয় বোঝানোর জন্য উইল বি ব্যবহার হয়। নেম, আইডেন্টিটি। যেমন খেয়াল করেন, আই উইল বি। আই শব্দের অর্থ হলো আমি, আর উইলটা ব্যবহার হচ্ছে ভবিষ্যৎ বোঝানোর জন্য। আর বি শব্দের অর্থ হলো হওয়া, তাহলে হবে আই উইল বি, আমি হব। ইউর শব্দের অর্থ হলো তোমার। ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধু। তাহলে আই উইল বি, আমি হব ইউর ফ্রেন্ড, তোমার বন্ধু। আই উইল বি ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু হব। হি উইল বি, সে হবে। মাই শব্দের অর্থ হলো আমার। ফ্রেন্ড শব্দের অর্থ বন্ধু। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। হি উইল বি মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হবে। হিজ নেম, হিজ শব্দের অর্থ হলো তার। যদি এটা আমরা নেম বলি তবে শুদ্ধ উচ্চারণ হবে নেম। হিজ নেম, তার নাম। উইল বি হবে, কি হবে? কামাল, মানে ভবিষ্যতে সে তার নাম পরিবর্তন করবে, এরকম আর কি। হিজ নেম উইল বি কামাল, তার নাম কামাল হবে। পেশা বা প্রফেশন বোঝানোর জন্য আপনার উইল বি ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, আই উইল বি, আমি হব। এ শব্দের অর্থ হলো একটি বা একজন, আর টিচার শব্দের অর্থ হলো শিক্ষক। এ টিচার, একজন শিক্ষক। বাক্যের মাঝে যখন এ আসে তখন এ না বলে আমরা আ বলতে পারি। তাহলে খেয়াল করছে, টিচার না বলে আমি টিচার এরকম কেন বলতেছি? একটা নিয়ম শিখেন। আপনার 5টি লেটার আছে, যে লেটারগুলো শব্দের শুরুতে আসলে আপনার মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়। মাত্র 5টি লেটার। 5টি লেটার হলো ফি, টি, খে, সি, কিউ। ফি, টি, খে, সি, কিউ। এই 5টি লেটারকে বলা হয় এসপিরেশন, মানে মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হওয়া। আপনার ফিতে যখন প হয় তখন এসপিরেশন হয়। ঠিতে ট যখন হয়, ট থেকে ঠ হবে আর কি, তখন এসপিরেশন হবে আর কি। ফি, টি। আর সি, খে, সি, কিউ, এই 3টি লেটার মিলে ক সাউন্ড উৎপন্ন হয়। আর ক সাউন্ডটা থেকে ক না হয়ে খ হবে। সিতে কিন্তু স হয়, দন্ত স হয়, তখন আবার এসপিরেশন হবে না। সি এর উচ্চারণ যখন ক হবে তখন এসপিরেশন হবে। আর টিতেও অনেক রকম সাউন্ড হয়, স হয়, স হয়। টিতে যখন ট হবে তখন আপনার এসপিরেশন হবে, মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হবে। তখন ট না বলে আমরা বলবো ঠ, বাতাস বের করব। তাই
এক্সপিরেশন লেটার হলো 5টি, ফি, টি, খে, সি, কিউ। আর এক্সপিরেশন সাউন্ড হলো 3টি, ফ, ঠ আর খ। আবারও বলি, এক্সপিরেশন লেটার 5টি, ফি, টি, খে, সি, কিউ। আর এক্সপিরেশন সাউন্ড 3টি। সাউন্ড 3টি হলো প, ট আর এই 3টে মিলে খ। তো ফ, ঠ, খ, এই হলো 5টি সাউন্ড। তো এখানে টি যেহেতু আসছে শুরুতে, এই জন্য ট না হয়ে ঠ হবে, তাহলে উচ্চারণটা হবে টিচার। শেষে র সাউন্ডটা আমরা একটু কম করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। শি, শি অর্থ সে, তবে এটা মহিলা বোঝায় আর কি। শি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। দেই, দেই অর্থ তারা, দেই উইল বি, তারা হবে। ফার্মার শব্দের অর্থ হলো কৃষক, ফার্মার্স, এস যুক্ত হয়েছে বহুবচন হবে আর কি, কৃষকরা। আর দেই অর্থই তো তারা, এখানে তো বহুবচন বোঝাচ্ছে, এই জন্য আবার কৃষকরা বলার প্রয়োজন নেই। দে উইল বি ফার্মার্স, যদি আমরা ফার্মার বলি, ফার র সাউন্ডটা একটু কম হবে, ফার্মার্স, তারা কৃষক হবে। শারীরিক অবস্থা বা ফিজিক্যাল কন্ডিশন বোঝানোর জন্য, এই যে কন্ডিশন আমি বলিনি, আমি বলেছি কন্ডিশন। কেন? সি আসছে, সি এর উচ্চারণ ক হচ্ছে, এই জন্য এখানে এক্সপিরেশন হবে ফিজিক্যাল কন্ডিশন, শারীরিক অবস্থা। যেমন খেয়াল করেন, আই উইল বি হেলথি, হেলথি শব্দের অর্থ হলো সুস্থ বা স্বাস্থ্য। আই উইল বি হেলথি, আমি সুস্থ থাকবো। এখানে আর হব বলার প্রয়োজন নেই, থাকবো এটা বললেই হবে। হি উইল বি, সে হবে স্ট্রং, স্ট্রং শব্দের অর্থ হলো শক্তিশালী। আবার স্ট্রং বলার প্রয়োজন নেই, যদি আমি স্ট্রং বলি তাহলে তো শুরুতে আই নিয়ে আসতে হবে, এখানে তো আই নাই, এই জন্য স্ট্রং না, স্ট্রং। স্মার্ট না, স্মার্ট। হি উইল বি স্ট্রং, সে শক্তিশালী হবে। দে উইল বি, তারা হবে টায়ার্ড শব্দের অর্থ হলো ক্লান্ত, দে উইল বি টায়ার্ড, তারা ক্লান্ত হবে। কখন হবে? আফটার দ্য গেম, খেলার পর। বা এটাকে আপনি ওইভাবেও বলতে পারেন, আফটার প্লেয়িং, প্লে মানে খেলা। তবে এখানে মনে রাখবেন, সরাসরি যখন আফটারের পরে ভার্ব বসে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্লে না হয়ে প্লেয়িং। আফটার প্লেয়িং, খেলার পর। খাওয়ার পর আফটার ইটিং, যাওয়ার পর আফটার গোয়িং, সাহায্য করার পর আফটার হেল্পিং, ঘুমানোর পর আফটার স্লিপিং। তখন এইভাবে আইএনজি যুক্ত করে দিবেন। দে উইল বি টায়ার্ড, তারা ক্লান্ত হবে। আফটার দ্য গেম, খেলার পর, বা আফটার প্লেয়িং, খেলার পর। মানসিক অবস্থা বা মেন্টাল কন্ডিশন বোঝানোর জন্য আপনার উইল বি ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, আই উইল বি, আমি হব হ্যাপি, হ্যাপি শব্দের অর্থ হলো খুশি। আই উইল বি হ্যাপি, আমি খুশি হব। শি উইল বি, সে হবে স্যাড, দুঃখিত। শি উইল বি স্যাড, সে দুঃখিত হবে। উই উইল বি, আমরা হব এক্সাইটেড, এক্সাইটেড যদিও আমরা বলি, তবে শুদ্ধ উচ্চারণটা হবে এক্সাইটেড। ঠ সাউন্ডের পরে ইডি যুক্ত হলে তখন রস্বইকারের মতো সাউন্ড হয়, এক্সাইটেড মানে উত্তেজিত। উই উইল বি এক্সাইটেড, আমরা উত্তেজিত হব। গুণ বা বৈশিষ্ট্য অর্থাৎ কোয়ালিটি বোঝানোর জন্য, তখন কোয়ালিটি না বলে বলবো কোয়ালিটি বোঝানোর জন্য আপনার উইল বি ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, হি উইল বি, সে হবে কাইন্ড, শব্দের অর্থ হলো দয়ালু। শি উইল বি কাইন্ড, সে দয়ালু হবে। শি উইল বি, সে হবে অনেস্ট, অনেকে হনেস্ট বলে, হনেস্ট না, এখানে এইচ এর উচ্চারণ হবে না, তাহলে উচ্চারণ হবে অনেস্ট।
আর অনেস্ট থেকে আরো শুদ্ধ উচ্চারণ হবে অনেস্ট, মানে সৎ। শি উইল বি অনেস্ট, সে সৎ হবে। দে উইল বি, তারা হবে। ফি অ ফ ফলাইট, ফলাইট শব্দের অর্থ হলো ভদ্র বা নম্র। পলাইট না বলে আমরা বলো ফলাইট, কেন ফি শব্দের শুরুতে এসেছে এই জন্য বাতাস বের করব। ফলাইট, দে উইল বি ফলাইট, তারা ভদ্র হবে। বয়স বা এইজ বোঝানোর জন্য উইল বি ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, আই উইল বি, আমি হব 8 ইয়ার্স। 8 যেহেতু একের অধিক সংখ্যা, এই জন্য ইয়ারের সাথে এস যুক্ত হয়েছে। 1 ইয়ার হইলে তাহলে বলতো 1 ইয়ার, তখন 1 ইয়ার্স এস হতো না। 2 ইয়ার হইলে আবার এস হবে, 2 ইয়ার্স, 3 ইয়ার্স, এই জন্য ইয়ারের সাথে এস যুক্ত হয়েছে। মূলত ইয়ার এইভাবে ছিল। আই উইল বি 8 ইয়ার্স ওল্ড, ওল্ড শব্দের অর্থ হলো বয়স বা এইজ শব্দের অর্থ বয়স। আই উইল বি 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর হবে। কখন হবে? নেক্সট মান্থ, নেক্সট মানে পরবর্তী, মান্থ শব্দের অর্থ হলো মাস। নেক্সট মান্থ, পরবর্তী মাসে, পরবর্তী মাসে মানে আগামী মাসে। নেক্সট মান্থ তার বাংলা অর্থ হলো আগামী মাস। আই উইল বি 8 ইয়ার্স ওল্ড নেক্সট মান্থ, আমি আগামী মাসে 8 বছর বয়সী হব। আচ্ছা, হব কতটা পরে কেন? উইল বি এখানে বসায় দিতাম। আসলে বি মানে হওয়া, এটা হলো ভার্ব, মানে ক্রিয়া, কাজ বা ফেল। আর ফেলের অর্থ বাংলাতে সবার শেষে বসে, এই হিসাবে সবার শেষে বসিয়েছে। আই উইল বি 8 ইয়ার্স ওল্ড নেক্সট মান্থ, আমি আগামী মাসে 8 বছর বয়সী হব। হি উইল বি, সে হবে 10 ইয়ার্স ওল্ড, 10 বছর বয়সী। কখন? নেক্সট ইয়ার, আগামী বছর। হি উইল বি 10 ইয়ার্স ওল্ড নেক্সট ইয়ার, সে আগামী বছর 10 বছর বয়সী হবে। দে উইল বি, তারা হবে 7 ইয়ার্স, যদিও 7 বলি তো শুদ্ধ উচ্চারণ 7। দে উইল বি 7 ইয়ার্স, তারা 7 বছর বয়সী হবে। ওল্ড মানে বয়সী আর কি। দে উইল বি 7 ইয়ার্স ওল্ড, তারা 7 বছর বয়সী হবে। দে উইল বি 7 ইয়ার্স ওল্ড, তারা 7 বছর বয়সী হবে। কখন হবে? সোন, শীঘ্রই। তাহলে একসাথে বলি, দে উইল বি 7 ইয়ার্স ওল্ড সোন, তারা শীঘ্রই 7 বছর বয়সী হবে। আপনার স্থান বা অবস্থান, প্লেস অথবা পজিশন বোঝানোর জন্য উইল বি ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, আই উইল বি, আমি থাকবো, স্থানে তো আমি হব না, এই জন্য থাকবো বলতে হবে। আই উইল বি, আমি থাকবো এট হোম, বাড়িতে, বাসায়। টুমোরো, আগামীকাল। টুমোরো শব্দের অর্থ হলো আগামীকাল। আই উইল বি এট হোম, আই উইল বি এট হোম, আই উইল বি এট হোম টুমোরো, আমি আগামীকাল বাসায় থাকবো। শি উইল বি, সে থাকবে এট স্কুল, স্কুলে নেক্সট উইক, আগামী সপ্তাহে। শি উইল বি এট স্কুল নেক্সট উইক, সে আগামী সপ্তাহে স্কুলে থাকবে। দে উইল বি, তারা থাকবে ইন দ্য পার্ক, পার্কে। কখন? লেটার শব্দের অর্থ হলো পরে। দে উইল বি ইন দ্য পার্ক লেটার, তারা পরে পার্কে থাকবে। সংখ্যা বা অস্তিত্ব, অর্থাৎ নাম্বার বা এক্সিস্টেন্স বোঝানোর জন্য আপনার উইল বি ব্যবহার হয়। যেমন খেয়াল করেন, দেয়ার, THERA, দেয়ার। দেয়ার শব্দের অর্থ হলো সেখানে, তবে বাক্যের শুরুতে যখন দেয়ার বসে তখন তার অর্থ হয় না।
এটা সাবজেক্ট হিসাবে বসে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে আর কি, তখন তার বাংলা অর্থ থাকে না। তাহলে এই অর্থ যদি বাদ দেয়, এখান থেকে যদি ধরি, উইল বি আ ডগ, একটি কুকুর থাকবে। কোথায় থাকবে? ইন দ্য ইয়ার্ড। ইয়ার্ড শব্দের অর্থ হলো উঠান বা আঙ্গিনা। ইন দ্য ইয়ার্ড, উঠানে। দেয়ার উইল বি আ ডগ ইন দ্য ইয়ার্ড, উঠানে একটি কুকুর থাকবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, দুইটা বস্তুর নাম বলা হয়েছে, একটা হলো কুকুর আর একটা হলো ইয়ার্ড, উঠান। ডগ মানে কুকুর, ইয়ার্ড মানে উঠান। আচ্ছা, দেয়ার কখন ব্যবহার হয় এটা নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলি। এই বইটার আপনার 189 পৃষ্ঠা বিস্তারিত আছে, এখানে দেয়ারের ব্যবহারটা একটু বলে দেই। দেখেন, দেয়ারের ব্যবহার, বড় একটি জিনিসের মধ্যে ছোট একটি জিনিস থাকা বা আছে অর্থে দেয়ার ব্যবহার হয়। তো বড় দুটো জিনিস নিয়ে আলোচনা করা হবে। তো বড় জিনিসটার মধ্যে ছোট একটা জিনিস থাকবে, এরকম থাকবে এক। দ্বিতীয় বিষয় হলো, ইংরেজি করার সময় ছোট জিনিসটা আগে বসবে। যদিও আমরা বলি যে যে জিনিসের মালিকানা নাই ওই জিনিসের ক্ষেত্রে দেয়ার ব্যবহৃত হয়, এভাবে বিভিন্নভাবে বলি। আমার কাছে মনে হয় এই সিস্টেমটা সব থেকে একটু সহজ জিনিস, এইভাবে শিখে নিই এখন যেভাবে দেওয়া হয়েছে এখানে। তা বড় একটি জিনিসের মধ্যে ছোট একটা জিনিস থাকা বা আছে অর্থে দেয়ার ব্যবহার হয়। আর ইংরেজি করার সময় ছোট জিনিসটা আগে বসে। আপনি যদি স্ট্রাকচার দেখেন, দেয়ারের পরে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, হ্যাভ বিন এগুলো ব্যবহার হবে বা হ্যাজ বিন। এরপরে ছোট জিনিসটা অর্থাৎ নাউন, নামটা বসে যাবে। তারপরে একটা প্রিপোজিশন বসবে। তারপরে প্লেস মানে ওই বড় জিনিসটা ওইটা বসে যাবে। যেমন খেয়াল করেন, আমাদের গ্রামে একটি স্কুল আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, স্কুলটা বড় নাকি গ্রামটা বেশি বড়? অবশ্যই আপনি বলবেন গ্রামটা বড়। তার মানে বড় একটা জিনিসের মধ্যে ছোট একটা জিনিস আছে। বড় জিনিসটা কি? এই গ্রাম। আর ছোট জিনিসটা কি? স্কুল। বড় জিনিসটা আপনার গ্রাম, ছোট জিনিসটা স্কুল। বড় জিনিসের মধ্যে ছোট জিনিস স্কুল আছে। আর ইংরেজি করার সময় ছোট জিনিসটা আগে বসবে। তাহলে খেয়াল করেন, দেয়ার বসাইলাম, দেয়ারের পরে ভি ভার্ব, এখানে ইজ বসালাম। দেয়ার ইজ, আছে, আ স্কুল, একটি স্কুল। কোথায় আছে? ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। ভিলেজ বা ভিলিজ, আমাদের গ্রামে। বড় একটা জিনিসের মধ্যে ছোট একটা জিনিস আছে, এরকম থাকা অর্থে আপনার দেয়ার ব্যবহৃত হয়। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আমার রুমে একটি পাখা আছে, এটা ইংলিশ কি? যদি ভিডিওটা ভালোভাবে দেখেন, সবাই এখানে কমেন্ট করবেন ইংলিশে, আমার রুমে একটি পাখা আছে, এর ইংলিশটা কি হবে? আমার রুমে একটি মোবাইল আছে, এটার ইংলিশ কি হবে? আমার রুমে একটি কলম আছে, এটার ইংলিশ কি হবে? আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে, তার ইংলিশ কি হবে? এইগুলো আপনারা কমেন্টে লিখবেন ইনশাল্লাহ। তাহলে বলেছিলাম কি, বড় একটা জিনিসের মধ্যে ছোট একটা জিনিস যদি থাকে তখন আপনার দেয়ার ব্যবহৃত হয়। দেয়ার উইল বি আ ডগ ইন দ্য ইয়ার্ড, উঠানে একটি কুকুর থাকবে। দেয়ার উইল বি থ্রি বার্ডস, তিনটি পাখি থাকবে। ওয়ান দ্য ট্রি, গাছের উপর। ওয়ান মানে উপর, এখানে উপর না পড়লেও হবে বাংলাতে। গাছে তিনটি পাখি থাকবে।
দেয়ার উইল বি মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল থাকবে। ইন দ্য গার্ডেন, বাগানে। দেয়ার উইল বি মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল থাকবে। আচ্ছা, আপনারা এটা লিখবেন তো দেখি, বাগানে অনেক ফুল আছে। আর একটা লিখবেন, বাগানে অনেক ফুল ছিল। এটাও লেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপর খেয়াল করেন, সময়, মূল্য বা আবহাওয়া বোঝানোর জন্য উইল বি ব্যবহার হয়। টাইম, প্রাইস, ওয়েদার। আই উইল বি হিয়ার, আমি এখানে থাকবো। এট 2 PM, মানে পোস্ট মেরিডম, বিকাল আর কি। আমি বিকাল 2টায় এখানে থাকবো। দ্য বুক উইল বি, বইটি হবে। 10 টাকা, 10 টাকা, মানে বইটির দাম 10 টাকা হবে আর কি। ইট উইল বি সানি টুমোরো, আগামীকাল রোদ থাকবে। ইট যেই বাক্যের মধ্যে আপনার সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, ওই বাক্যে সাবজেক্ট হিসাবে ইট ব্যবহৃত হয়। ইট উইল বি সানি টুমোরো, আগামীকাল রোদ থাকবে। চলমান ভবিষ্যৎকাল অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য আপনার উইল বি ব্যবহৃত হয়। তবে এখানে একটা কথা হলো যে উইল বির পরে নাউন বসবে না, সরাসরি একটি ভার্ব বসবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আপনার পেশা, অবস্থান এগুলো বোঝানোর জন্য উইল বির পরে একটা নাউন, একটা নামবাচক শব্দ বসে যায়। আর এটা ফিউচার কন্টিনিউয়াস হয় না, তখন এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আর উইল বির পরে যখন ভার্ব অর্থাৎ V1 বসে তার সাথে আইএনজি যুক্ত হয়, তখন এটা ফিউচার ইনডেফিনিট না, তখন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে উইল বি দিয়ে ফিউচার ইনডেফিনিট টেন্সও বোঝানো যায়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও বোঝানো যায়। উইল বির পরে যখন আপনার একটি নাউন, নামবাচক শব্দ বসবে, তখন এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আর উইল বির পরে যখন একটি ভার্ব বসে তার সাথে আইএনজি যুক্ত হবে, তখন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বিষয়টা হলো উইলের পরে যদি V1 বসে, তখন এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে খেয়াল করেন, এখানে উইলের পরে V1 হিসাবে ভি নিজেই বসে গেছে, মানে এটা বেস ফর্ম হিসাবে বসে গেছে, তা ভার্ব পেয়ে গেলাম। আর উইলের পরে যদি বি বসে, মানে বেস ফর্ম বসে, তারপরে যদি আবার V1 বসে আইএনজি যুক্ত হয়, তখন এটা কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি সাহায্য করতে থাকবো, আই উইল বি হেল্পিং। আমি ঘুমাতে থাকবো, আই উইল বি স্লিপিং। আচ্ছা, আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। হি উইল বি রাইটিং, সে লিখতে থাকবে। উই উইল বি প্লেয়িং, আমরা খেলতে থাকব। আমাদের বইটার মধ্যে মোট 50টি ক্লাস আছে। 50টা ক্লাসের মধ্যে প্রতিটা ক্লাসেই 30টা করে বাক্য দেওয়া, আর যথাসম্ভব পাশাপাশি চেষ্টা করেছি যে শব্দ অর্থ দেওয়ার জন্য। তা আমরা মাত্র যেই 30টি বাক্য পড়েছি, 30টা বাক্যর মধ্যে যে শব্দ অর্থগুলো রয়েছে, এগুলো আমরা এখন একসাথে শিখে নেব। তাহলে খেয়াল করেন, এই পাশে সিরিয়াল নম্বর দিয়েছে, কোনটা কত নম্বর শব্দ, আর এই পাশে ইংলিশ ওয়ার্ডস, মানে ইংরেজি শব্দগুলো দেওয়া হয়েছে, আর এই পাশে তার বাংলা অর্থ দেওয়া হয়েছে, আর এই পাশে আইপিএ অনুযায়ী, মানে শুদ্ধ যে উচ্চারণটা, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, ওই উচ্চারণটা দেওয়া হয়েছে। আর আইপিএ না বুঝলে এই পাশে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। বাংলা আবার পুরাপুরি শুদ্ধ হয় না আর কি। তাই খেয়াল করেন, প্রথম যেই শব্দটা HIS, হিজ, হিজ শব্দের অর্থ হলো তার, এটা দ্বারা পুরুষ বোঝায়। এখানে কিন্তু হিজের মধ্যে এস দেওয়া। আর আইপিএতে দেখেন হিজ, জেড দেওয়া, মানে এটা বর্গীয় যে উচ্চারণ হবে হিজের। হিজ শব্দের অর্থ হলো তার, এই জন্য এখানে আবার বাংলা উচ্চারণ দেওয়া আছে। স্ট্রং, স্ট্রং হবে না, স্ট্রং মানে শক্তিশালী। আফটার,
পরে সাউন্ডটা একটু কম হবে, এই জন্য ব্র্যাকেটের ভিতরে দেওয়া হয়েছে আফটার মানে পরে। গেম খেলা, নেক্সট মান্থ আগামী মাস, সোন শীঘ্রই, টুমরো এখানে একটু ধাক্কা দিতে হবে, কেন উপরে একটা ফোঁটা দেওয়া, এটাকে বলা হয় স্ট্রেস সিম্বল, মানে চাপ দিতে হয়। টুমরো আগামীকাল, নেক্সট উইক আগামী সপ্তাহ। আরেকটা বিষয় হলো, প্রতিটা ক্লাস আপনার ধারাবাহিকভাবে দেখেন। লেসন 1, লেসন 2, লেসন 3। আজকে তো লেসন 3 ক্লাস হচ্ছে। লেসন 1 এবং লেসন 2 সবাই দেখে নেবেন ইনশাল্লাহ। ডগ কুকুর, খেয়াল করেন ইয়ার্ডের মধ্যে এখানে আর আছে, আর থাকা সত্ত্বেও তা উচ্চারিত হবে না। কেন? আইপি এর মাধ্যমে আর দেওয়া নাই, মানে সিম্বলটা দেওয়া নাই, এই জন্য সাউন্ড হবে না। তাহলে বলবেন ইয়ার্ড। ইয়ার্ড শব্দের অর্থ হলো উঠান। ফ্লাওয়ার ফুল। গার্ডেন সাউন্ড কম হবে, গার্ডেন বাগান। সানি রোদ।